একটা কথা আছে, সুখ একটা অভ্যাস, এর চাষ করুন। কথাটা অ্যালবার্ট হাবার্ডের। আমি যখন এটা নিয়ে ভাবছিলাম, মনে হচ্ছিল সত্যি কি তাই? হুম। আমরা তো সুখকে ভাবি একটা অনুভূতির মতো, যা আসে আর যায়, অনেকটা আবহাওয়ার মতো, তাই না? একদম। কখনো রোদ, কখনো বৃষ্টি। কিন্তু এই ধারণাটা, মানে এটা সুখকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছে। বলছে এটা এমন কিছু যা আমরা চেষ্টা করে গড়ে তুলতে পারি। ঠিক এখানেই আজকের আলোচনাটা দারুণ ইন্টারেস্টিং হয়ে ওঠে। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো একদম এই ধারণার গভীরে ডুব দিয়েছে। আচ্ছা। এগুলো প্রচলিত ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে বলছে যে সুখ আসলে টাকা, খ্যাতি বা সাফল্যের মতো বাইরের জিনিসের উপর ততটা নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে? বরং এটা পুরোপুরি আমাদের ভেতরের মানসিক অবস্থা আর আমরা প্রতিদিন যে ছোট ছোট সিদ্ধান্ত নিই তার উপর। তাহলে আমাদের আজকের মিশনটা বেশ পরিষ্কার। এই সূত্রগুলো ঘেঁটে আমরা বের করার চেষ্টা করব সুখের আসল রহস্যটা কি। তো এগুলো আজ একটু বিস্তারিতভাবে দেখা যাক। চলুন। আচ্ছা, শুরুতেই সূত্রগুলোর একটা দাবি আমাকে বেশ থামিয়ে দিয়েছে। বলা হচ্ছে আমরা নাকি সবাই সুখী হয়েই জন্মাই। হ্যাঁ, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে বলা হয়েছে ৩ বছরের একটা হতাশ বা বিষণ্ণ বাচ্চা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আমি যখন এটা পড়ছিলাম আমার মনে হচ্ছিল এটা কি সত্যি হতে পারে? হ্যাঁ, সূত্রগুলোতে এই বিষয়টার উপর খুব জোর দেওয়া হয়েছে। তারা বলছে ছোট বাচ্চাদের আনন্দ করার জন্য কোনো বড় কারণ লাগে না। ঠিক। তারা তো ছোট ছোট বিষয়ই হেসে ওঠে, নেচে ওঠে। ওদের জন্য আনন্দটাই যেন একটা স্বাভাবিক অবস্থা। ডিফল্ট সেটিংয়ের মতো। একদম। এখান থেকেই এই তত্ত্বটা আসছে যে সুখ হয়তো আমাদের এক ধরনের প্রাকৃতিক বা ডিফল্ট সেটিং। তাহলে প্রশ্নটা হলো, এই ডিফল্ট সেটিংটা বদলে যায় কেন? কি এমন হয় যে আমরা বড় হওয়ার সাথে সাথে সেই সহজ আনন্দটা হারিয়ে ফেলি? এখানেই সুখের স্পেকট্রাম বা সুখের মাত্রার ধারণাটি আসছে। সুখের স্পেকট্রাম। হ্যাঁ, সূত্রগুলো বলছে আমরা বড় হওয়ার সাথে সাথে এই স্পেকট্রামের কোনো একটা জায়গায় নিজেদের অবস্থান তৈরি করে নিই, যেটা চরম সুখ থেকে চরম দুঃখ পর্যন্ত বিস্তৃত হতে পারে। ও আচ্ছা। এটাকে একটা সাউন্ড সিস্টেমের ভলিউম নবের মতো ভাবতে পারেন। জন্মগতভাবে হয়তো সবার নবটা উঁচুতে সেট করা থাকে, কিন্তু আমাদের অভিজ্ঞতা, পারিপার্শ্বিক অবস্থা আর অভ্যেসের কারণে কেউ কেউ সেই নবটা আস্তে আস্তে কমিয়ে ফেলে। আর কেউ সচেতনভাবে সেটাকে উঁচুতে রাখার চেষ্টা চালিয়ে যায়। এক্স্যাক্টলি। তার মানে আমাদের সুখের মাত্রাটা আমাদের নিজেদের হাতেই থাকে। কিন্তু এই ধারণাটাকে একটু বেশি সরলীকরণ হয়ে গেল না? কিভাবে? যেমন ধরুন, যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বা খুব কঠিন বাস্তবতার মধ্যে জীবন কাটাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কি বলা যায় যে তারা অসুখী থাকতে পছন্দ করে? এটা কি তাদের পরিস্থিতিকে একটু ছোট করা হচ্ছে না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর সূত্রগুলো কিন্তু বিষয়টাকে এতটা সরলভাবে দেখছে না। তারা বলছে না যে কেউ জেনে বুঝে অসুখী হতে চায়। তাহলে কি বলছে? বরং তারা বলছে আমাদের চিন্তার ধরন বা থট প্যাটার্ন এবং দৈনন্দিন অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের স্পেকট্রামের এক নির্দিষ্ট দিকে ঠেলে দেয়। ও আচ্ছা। হ্যাঁ, এটা সচেতন পছন্দ নয়, বরং অবচেতনভাবে গড়ে ওঠা অভ্যাসের ফল। যেমন একজন মানুষ যদি সব সময় সবকিছুর নেতিবাচক দিকটা দেখতে অভ্যস্ত হয়ে যায়, তাহলে ভালো কিছু ঘটলেও সেটার মধ্যে সে খুঁত খুঁজে বের করবে। হুম। এটা তার অসুখী থাকার পছন্দ নয়, এটা তার গড়ে তোলা অভ্যাস। এটা তো আমাদের প্রচলিত ধারণার একেবারে উল্টো। কারণ সমাজ তো আমাদের শেখায় যে একটা ভালো চাকরি, অনেক টাকা বা সামাজিক প্রতিষ্ঠা পেলেই সুখী হওয়া যায়। একদম। আর সূত্রগুলো এই ধারণাকে বেশ জোরালোভাবে নাকচ করছে। একটা অসাধারণ উদাহরণ দেওয়া হয়েছে। কিরকম? একজন ব্যক্তি লটারি জিতে কোটিপতি হয়েছিলেন, কিন্তু মনোবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ১ বছর পর তার সুখের মাত্রা লটারি জেতার আগের জায়গাতেই ফিরে এসেছে। তাই নাকি? হ্যাঁ, মনোবিজ্ঞানী একে হেডনিক অ্যাডাপ্টেশন বলে। আমাদের মন খুব দ্রুত যে কোনো নতুন পরিস্থিতিতে, তা যত ভালোই হোক না কেন, অভ্যস্ত হয়ে যায়। তাই বাইরের কিছু দিয়ে পাওয়ার সুখ খুব বেশি দিন স্থায়ী হয় না। তার মানে আসল খেলাটা বাইরের জগতে নয়, আমাদের ভেতরের জগতে। সূত্রগুলোতে একটা লাইন ছিল, হ্যাপি পিপল আর হ্যাপি বিকজ দে মেক দেমসেলভস হ্যাপি। সুখী মানুষেরা নিজেরাই নিজেদের সুখী করে তোলে। কিন্তু কিভাবে? রহস্যটা কোথায়? রহস্যটা লুকিয়ে আছে তাদের অভ্যাসের মধ্যে। এখানেই পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। অভ্যাস। হ্যাঁ, সুখী হওয়াটা কোনো জাদুমন্ত্র নয়, এটা একটা দক্ষতা। ঠিক যেমন আমরা সাইকেল চালানো শিখি বা সাঁতার শিখি। আচ্ছা।
প্রথম প্রথম কষ্ট হয়, পড়ে যায়, কিন্তু চর্চা করতে করতে একসময় এটা আমাদের দ্বিতীয় স্বভাবে পরিণত হয়। সুখী মানুষেরাও ঠিক সেভাবেই কিছু ইতিবাচক অভ্যাস নিয়মিত চর্চা করে। আর সবচেয়ে জরুরি বিষয় হল সবচেয়ে জরুরি বিষয় হল তারা এটা তখনও করে যখন তাদের মন ভালো থাকে না বা ইচ্ছা করে না। তার মানে এটা অনুভূতির উপর নির্ভরশীল নয়, বরং সিদ্ধান্তের উপর নির্ভরশীল। একদম। বেশ কিছু নির্দিষ্ট অভ্যাসের কথাও তো বলা হয়েছে সূত্রগুলোতে, যেমন প্রথমটা হলো জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা। এটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করে? ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানে কিন্তু সমস্যাকে অস্বীকার করা নয়। তাহলে কি? এর মানে হল যে কোনো পরিস্থিতিতে সম্ভাবনার দিকটা খুঁজে বের করার চেষ্টা করা। সূত্রগুলোতে একটা সুন্দর তুলনা দেয়া হয়েছে। আচ্ছা। অসুখী মানুষ একটা সমস্যাকে দেখে একটা দেয়াল হিসেবে যা তাদের পথ আটকে দিয়েছে, আর সুখী মানুষ একই সমস্যাকে দেখে একটা সিঁড়ি হিসেবে যা টপকে উপরে ওঠার সুযোগ আছে। ঠিক। তাদের কাছে ব্যর্থতা মানেই শেষ নয়, বরং শেখার একটা সুযোগ। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই তাদের মানসিক অবস্থাকে বদলে দেয়, পরিস্থিতি নয়। তালিকার দ্বিতীয় অভ্যাসটি হল কৃতজ্ঞতা প্রকাশ করা। এই বিষয়টা তো আমরা প্রায়ই শুনি, কিন্তু সূত্রগুলোতে কি এমন কোনো বিশেষ পদ্ধতির কথা বলা হয়েছে যা এটাকে শুধু বলার কথা না বানিয়ে সত্যিই কার্যকর করে তোলে? হ্যাঁ, একটা খুব মজার গবেষণার কথা উল্লেখ করা হয়েছে। বলেন তো শুনি। সেখানে অংশগ্রহণকারীদের দুটো দলে ভাগ করা হয়েছিল। আচ্ছা। এক দলকে বলা হয়েছিল প্রতিদিন তাদের জীবনের 5টি ভালো জিনিসের তালিকা করতে। আচ্ছা। অন্য দলকে বলা হয়েছিল কল্পনা করতে যে তাদের জীবনের কোনো একটা ভালো জিনিস যদি না থাকত তাহলে তাদের জীবনটা কেমন হতো। ইন্টারেস্টিং। দেখা গেছে দ্বিতীয় দলের মানুষেরা অনেক বেশি গভীর কৃতজ্ঞতা বোধ করেছে, কারণ ওই জিনিসটার অনুপস্থিতি কল্পনা করাটা তাদের সেটার আসল মূল্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই শুধু ধন্যবাদ বলাই যথেষ্ট নয়, সেই জিনিসটার গুরুত্বটা অনুভব করাটাই আসল। বাহ, এটা তো দারুণ একটা পদ্ধতি। তাহলে আমাদের মানসিক দৃষ্টিভঙ্গি আর কৃতজ্ঞতাবোধ দুটোই আমাদের ভেতরের ব্যাপার, কিন্তু আমাদের চারপাশের মানুষজন, পরিবার, বন্ধুবান্ধব, তাদের ভূমিকা কতটা? তাদের ভূমিকা অগ্রম। সুখী মানুষরা তাদের সম্পর্কগুলোকে খুব গুরুত্ব দেয় এবং সেগুলো যত্ন নেয়। আমরা তো সামাজিক জীব, আমাদের মস্তিষ্কই এমনভাবে তৈরি যে অন্যের সাথে সংযোগ স্থাপন করলে আমাদের ভালো লাগে। সূত্রগুলো বলছে সুখী মানুষরা তাদের ব্যস্ত জীবন থেকে ঠিকই পরিবার বা বন্ধুদের জন্য সময় বের করে নেয়। কারণ তারা জানে এই মানসিক আদান প্রদান তাদের ভালো থাকার জন্য অক্সিজেনের মতো জরুরি। এটা তাদের একটা শক্তিশালী সাপোর্ট সিস্টেম তৈরি করে দেয়। তাহলে আমাদের মন, আমাদের সম্পর্ক, এই দুটো বিষয় তো পরিষ্কার, কিন্তু আমাদের শরীর, এই শরীর আর মনের সংযোগ নিয়ে সূত্রগুলো কি বলছে? শরীর আর মনের সংযোগটা খুবই গভীর। একটাকে ছাড়া অন্যটা পুরোপুরি সুস্থ থাকতে পারে না। ঠিক। যখন শরীরচর্চার কথা বলা হয় তখন অনেকেই শুধু ওজন কমানো বা ফিট থাকার কথা ভাবেন, কিন্তু সূত্রগুলো বলছে এর মানসিক উপকারিতা অমচ। তাই শরীরচর্চা করলে আমাদের মস্তিষ্কে এন্ডরফিন এবং ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটার নির্গত হয়। এগুলোকে ফিল গুড হরমোন বলা হয়, যা স্বাভাবিকভাবে আমাদের মানসিক চাপ কমায় এবং মনকে চাঙ্গা করে তোলে। অনেকটা প্রাকৃতিক অ্যান্টিডিপ্রেসেন্টের মতো। একদম ঠিক তাই। আর তালিকার শেষ অভ্যাসটি আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়। নিজের প্রতি সদয় হওয়া এবং নিজের ভুলগুলোকে ক্ষমা করা। আমরা তো প্রায়ই নিজেদের সবচেয়ে বড় সমালোচক হয়ে উঠি। ঠিক তাই। আর এখানেই সূত্রগুলো সেলফ কম্প্যাশন বা আত্মসহানুভূতি নামে একটি ধারণার কথা বলছে, যা সেলফ এস্টিম বা আত্মসম্মান থেকে কিছুটা ভিন্ন। কিভাবে ভিন্ন? আত্মসম্মান প্রায় নির্ভর করে সাফল্যের ওপর। আমি ভালো কিছু করলে নিজেকে ভালো ভাবব, কিন্তু আত্মসহানুভূতি মানে হল ব্যর্থতার সময়ও নিজেকে বন্ধুর মতো দেখা। আমরা যখন কোনো ভুল করি তখন নিজের সাথে সেভাবে কথা বলা যেভাবে আমরা আমাদের প্রিয় কোনো বন্ধুকে সান্ত্বনা দিতাম। এটা আমাদের অপরাধবোধের চক্র থেকে বের করে আনে এবং আবার নতুন করে চেষ্টা করার শক্তি যোগায়। তার মানে এই অভ্যেসটা ছাড়া বাকিগুলোও ঠিকমতো কাজ করবে না? অনেকটা সেরকমই। এই অভ্যেসগুলোর আলোচনা থেকে একটা রোডম্যাপ তো পাওয়া যাচ্ছে, কিন্তু সূত্রগুলোতে দুটো গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। প্রথমটা হলো সুখের কোনো একক বা সার্বজনীন সংজ্ঞা নেই। একদম ঠিক। সুখের ধারণাটা খুব ব্যক্তিগত। যা একজনকে আনন্দ দেয় তা অন্যজনকে নাও দিতে পারে।
এজন্যই সূত্রগুলো একটা সুন্দর উপমা ব্যবহার করেছে। সুখ কোনো গন্তব্য নয়, বরং একটা চলমান যাত্রা। বাহ! এর মানে হল আমরা কখনো চূড়ান্তভাবে সুখী হয়ে যাই না। এমন কোনো চূড়া নেই যেখানে পৌঁছে বলা যাবে, হ্যাঁ, আমি এখন সুখী হয়ে গেছি। বরং এই যাত্রাপথটাই উপভোগ করার বিষয়। ঠিক, প্রতিদিন ছোট ছোট অভ্যেস চর্চা করার মাধ্যমে ভালো থাকার যে প্রক্রিয়া, সেটাই আসল সুখ। আর দ্বিতীয় সতর্কবার্তাটি হল, এই যে 5টি অভ্যাসের কথা আমরা আলোচনা করলাম, এই তালিকাটাই শেষ কথা নয়। হ্যাঁ, এটা খুব জরুরি একটা কথা। এই অভ্যাসগুলো হলো কিছু পরীক্ষিত দিক নির্দেশনা, বা বলা যেতে পারে স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, কিন্তু সুখ অর্জনের সব পথ বা উপায় বর্ণনা করা প্রায় অসম্ভব। এগুলোকে একটা কাঠামোর মতো ব্যবহার করে প্রত্যেককে নিজের জন্য সুখের পথটা খুঁজে বের করতে হবে। যেমন হয়তো কারো জন্য প্রকৃতির মাঝে সময় কাটানোটা খুব জরুরি, আবার কারো জন্য নতুন কিছু শেখাটা আনন্দের উৎস। মূল বিষয় হল নিজের জন্য কোনটা কাজ করছে সেটা খুঁজে বের করা এবং নিয়মিত সেটার চর্চা করা। আজকের এই গভীর আলোচনা থেকে তাহলে কয়েকটা বিষয় খুব পরিষ্কার হলো। প্রথমত, আমরা হয়তো সুখী হওয়ার সম্ভাবনা নিয়েই জন্মাই, কিন্তু প্রাপ্তবয়স্ক জীবনে সেই সুখটা ধরে রাখার দায়িত্বটা আমাদের নিজেদের। এটা আমাদের পছন্দ এবং অভ্যাসের উপরই নির্ভর করে। দ্বিতীয়ত, সুখ বাইরে থেকে কেনার মতো কোনো জিনিস নয়, এটা একটা অভ্যন্তরীণ অনুভূতি যা আমাদের ভেতর থেকেই তৈরি করতে হয়। আর সবশেষে এটা কোনো বিশেষ ক্ষমতা নয়, বরং একটা দক্ষতা, যা যে কেউ যে কোনো পরিস্থিতিতে সচেতন প্রচেষ্টার মাধ্যমে গড়ে তুলতে পারে। ঠিক। মূল বার্তাটা তাহলে এটাই যে নিজের ভালো থাকার নিয়ন্ত্রণটা নিজের হাতেই নিতে হবে। সুখের জন্য অপেক্ষা না করে প্রতিদিন ছোট ছোট ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে একে সক্রিয়ভাবে তৈরি করতে হবে। আমাদের মনোভাব আর আমাদের দৈনন্দিন অভ্যাসই শেষ পর্যন্ত আমাদের জীবনের মান নির্ধারণ করে দেয়। একদম। সুখ কোনো দূরবর্তী স্বপ্ন নয়, এটা আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের যোগফল। ঠিক তাই। এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই। যেহেতু সুখ একটি অভ্যাস এবং এটি চর্চার বিষয়, তাহলে এমন কোনো একটি ছোট অভ্যাস আজই শুরু করা যেতে পারে। এমন কিছু যা হয়তো দেখতে খুব সামান্য, কিন্তু সময়ের সাথে সাথে যা আপনাকে আপনার ব্যক্তিগত সুখের স্পেকট্রামে এক ধাপ হলেও এগিয়ে নিয়ে যেতে পারে। হতে পারে। সেটা হতে পারে 5 মিনিটের জন্য শান্ত হয়ে বসা, প্রিয় কোনো মানুষকে ফোন করা, অথবা শুধু একটা জিনিসের জন্য মন থেকে কৃতজ্ঞ হওয়া। শুরুটা ছোটই হোক,